আইন বাংলাদেশ অন্যান্য দেশের মতো বাংলাদেশের আইনেও এটা ঢুকছে, এটাই একটা মেসেজ। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর জন্য এটা একটা বড় মেসেজ যে বাংলাদেশেও আমরা এখন আর চাইলেই কোনো 2 নাম্বারই করতে পারবো না। তো এটা হচ্ছে কথা। এমন না যে এই আইন হওয়ার ফলে বাংলাদেশে ট্রান্সফার প্রাইসিং ল দিয়ে কারোর ঘায়েল করা গেছে, হ্যাঁ, বা কারোর হিউজ কর ফাঁকি ধরা গেছে, বা তারা এই 2 নাম্বার প্রাইসিং এর ইফেক্ট ধরা পড়ছে ইত্যাদি, তা না। বিষয়টা তা না। আজ পর্যন্ত অডিটের ফলে কোনো বড় কিছু অঘটন ঘটেনি, কিন্তু অঘটন ঘটুক সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও চায় না, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোও চায় না। সবাই যদি প্রপারলি শো করে তাহলে তো কোনো সমস্যা নেই। এবং আইনের উদ্দেশ্যই হচ্ছে তাই যে তোমরা সাবধান হয়ে যাও। তো এই একটা মেসেজ, একটা ল অ্যাডপ্ট করা মানে ইটস এ মেসেজ যে তোমরা মানে কি বলে, যদি এরকম কোনো কিছু করেও থাকো এখন থেকে আর এই ধরনের করবে না, বাংলাদেশ সরকারকে ঠকাবা। তো ফ্রাউডুলেন্ট ট্রান্সফার প্রাইসিং, সামটাইমস কল্ড ট্রান্সফার মিস প্রাইসিং, আসলে এইটাই নাম হওয়া উচিত ছিল। আমরা যেটা ট্রান্সফার প্রাইসিং করতেছি এটার প্রকৃত নাম হওয়া উচিত ছিল ট্রান্সফার মিস প্রাইসিং। অর্থাৎ প্রাইসিংটা 2 নাম্বারই। একটা দাম যদি হয় প্রকৃতপক্ষে 1 টাকা হওয়া উচিত ফেয়ার মার্কেট প্রাইস, এটাকে যদি আমি 10 টাকা দাম দিয়ে আমার সিস্টার কনসার্নকে আমি ঠকাতে চাই, মানে কারে ঠকাবো কারে জিতাবো এই পুতুল খেলা তো আমার হাতে। কারণ আমি কে, আমার নাম কি, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, আমি আমার জিনিস আমার কাছেই বিক্রি করবো, সে কি দামে বিক্রি করবো সে আমি ঠিক করবো। তো সেইখানে যদি আমরা মনে করি যে বাংলাদেশে ট্যাক্স রেট বেশি, তো বাংলাদেশে ইনকাম যত কম হবে ততই মঙ্গল, তত ট্যাক্স কম হবে। আর এই ইনকামটা যদি আমি অন্য কোনো দেশে মানে ফিট করতে পারি, তাহলে যে দেশে ট্যাক্স কম, তাহলে হোয়াই নট, আমি কেন করব? সব কোম্পানি তো চায় যে আফটার ট্যাক্স রেট মানে রেট অফ রিটার্নটা হায়ার হোক, তাই না? তো বাংলাদেশের একটা সুবিধা, বাংলাদেশে 16-17 কোটি মানুষ, মানে প্রচুর মার্কেট, হ্যাঁ, মানে মাথা বেশি, এখানে কনজাম্পশন বেশি, মার্কেট বেশি। তো স্বাভাবিকভাবেই সেখানে হয়তো প্রফিটও বেশি, প্রফিট বেশি হলে ট্যাক্সও বেশি, ট্যাক্স রেটও তো কম না, আমাদের তো 30% ট্যাক্স রেট কোম্পানির ক্ষেত্রে, তাই না? তো সেইটা একটা বড় ফ্যাক্টর। কোনো কোনো দেশে যদি এমন হয় যে ট্যাক্স রেট 5%, তো স্বাভাবিকভাবে কোম্পানি তারা যে পলিসি নিবে কোম্পানিগুলো বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, স্বাভাবিকভাবে তারা চাইবে যে দেশে ট্যাক্স রেট কম সে দেশে প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে, আর যে দেশে ট্যাক্স রেট বেশি সে দেশে প্রফিটটা মিনিমাইজ করতে। এটা তো সবাই চায়, মানে আপনি ব্যক্তিগতভাবে আপনিও চান, আমিও চাই। কে ট্যাক্স বেশি দিতে চায়? কেউ চায় না, তাই না? তো এখন আগে যে চালাকিগুলো হতো 2 নাম্বার প্রাইসিং এর মাধ্যমে, যে বেপস হতো, বেপস মানে ওই যে বেইজ ইরোশন এন্ড প্রফিট শিফটিং, এক দেশ থেকে প্রফিট আরেক দেশে চলে যাচ্ছে, আরেক দেশে নিয়ে যাচ্ছে, এই জাস্ট মানে ইসের খেলা, মানে এই প্রাইসিং এর খেলা, বুঝতে পারছেন? তো সেই জায়গাগুলো এই আইন হওয়ার ফলে বন্ধ হয়েছে আর কি। তো ট্রান্সফার প্রাইসিং এর একটা সিম্পল উদাহরণ এখানে দেওয়া আছে, সেটা হলো যে ধরেন কোম্পানি এ ম্যানুফ্যাকচারিং আর কোম্পানি বি হচ্ছে ডিস্ট্রিবিউটর, তো আর কম্বাইন প্রফিট, এবং এই দুইটা কিন্তু মানে সিস্টার কনসার্ন অথবা দুইটা আপনার এফিলিয়েটেড কোম্পানি, নট ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি। তো এরা কিন্তু পরিচিত, এরা নিজেরা নিজেরা। তো এ বিক্রি করে বির কাছে, এ একটা দেশে বি একটা দেশ, এ ধরেন অস্ট্রেলিয়া বি ধরেন বাংলাদেশ। তো একটা প্রোডাক্ট তৈরি হয় অস্ট্রেলিয়াতে আর তার ডিস্ট্রিবিউটর হচ্ছে বাংলাদেশে এবং বাজার হচ্ছে বাংলাদেশ ওই প্রোডাক্টের। এখন যদি এ বির কাছে বিক্রি করে 70 টাকায় আর বি ওটা 70 টাকায় কিনে যদি 100 টাকায় বিক্রি করে, তো তাহলে কার কি প্রফিটের অবস্থা সেটা যদি আমরা একটু দেখি। কস্ট অফ গুডস এর ক্ষেত্রে হচ্ছে 40 টাকা, বির ক্ষেত্রে হচ্ছে 70 টাকা। 70 টাকা মানে ওই যে এর কাছ থেকে যে টাকায় কিনলো, আর গ্রস প্রফিট হচ্ছে 30 টাকা, অপারেটিং এক্সপেন্ডিচার 10 টাকা, এর হলো 20 টাকা, তো নেট প্রফিট হচ্ছে 20 টাকা, ওর হচ্ছে 10 টাকা।
কম্বাইন্ড প্রফিট হচ্ছে 30 টাকা। এখন এই যে প্রাইসিং এর বিষয়টা, এ যে বির কাছে যে বিক্রি করলো 70 টাকায়, এটা তো অ্যারেঞ্জ প্রাইস, এটা তো ফেয়ার প্রাইস না। তো এখন অথবা মানে কথার কথা ধরেন এটাই ফেয়ার প্রাইস, 70 টাকাই হলো ফেয়ার প্রাইস। তাহলে আমি যদি এখন 2 নম্বরই করি, তাহলে তো আমি যদি মনে করি বাংলাদেশের ট্যাক্স রেট অনেক বেশি, তো বাংলাদেশে আমি প্রফিট মিনিমাইজ করব। তাহলে যদি আমি বাংলাদেশের কাছে বির কাছে যদি আমি 80 টাকায় বিক্রি করি, তাহলে বি হয়ে যাবে নেট প্রফিট 0, ব্রেক ইভেন। তাহলে আমার প্রফিট হবে, আমি অস্ট্রেলিয়া, আমার প্রফিট হবে 30 টাকা। 80 টাকায় 70 টাকার জায়গায় 80 টাকায় বিক্রি করলে আমার প্রফিট হবে 30 টাকা, আর বি প্রফিট হবে 15। অথবা এটা উল্টেও দিতে পারি, মানে 80 টাকায় বিক্রি না করে আমি হয়তো 50 টাকায় বিক্রি করলাম। 50 টাকায় যদি বিক্রি করি, দেখা যাবে পুরো প্রফিটটাই চলে যাবে বির ঘাড়ে 30 টাকা, এবং এর প্রফিট হবে 0। কিন্তু পুতুল খেলা, এ তো আমি যা চার্জ করবো তাই, এখানে তো আমাকে মানে বাধা দেওয়ার কেউ নেই, বুঝতে পারছেন? তো এই হচ্ছে ট্রান্সফার প্রাইসিং, অর্থাৎ সঠিক প্রাইসিং যেটা, সেটা না করে আমি যদি আমার ইচ্ছা মাফিক প্রাইসিংটা ঠিক করি, মানে একটা দেশকে ঠকানোর জন্য, যে দেশকে ট্যাক্স রেট ইউজুয়ালি ট্যাক্স রেটটা বেশি, বুঝতে পারছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ। তো এই জিনিসটা হলো মানে নিবিড়ভাবে এটা বোঝার জন্য, মানে বিষয়টা যে ট্রান্সফার প্রাইসিংটা আমি বুঝলাম কিনা। তো একটা উদাহরণ প্রায় এই সি এর ক্লাসে দিয়ে থাকি, যেটা দিয়ে আপনি ট্রান্সফার প্রাইসিংটা খুব সহজে বুঝতে পারবেন। সেটা কি আমি বলি তাইলে। সেটা হলো যে ধরেন কথার কথা ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ধরেন সাবান তৈরি করে। একটা সিম্পল উদাহরণ আর কি, মানে সত্যিকারের উদাহরণ। তো সেই লাক্স সাবানটা যেটা তৈরি করে, সেটা বাংলাদেশের 16-17 কোটি মানুষ গায়ে মাখে। তো সেই লাক্স সাবানের কস্টিং পড়ে 20 টাকা, এবং সাবানের খোসাটার কস্টিং পড়ে 1 টাকা, এবং টোটাল সাবানটার কস্টিং পড়ে 21 টাকা। এই সাবানটাই এই বিক্রি করে ধরেন 25 টাকায়। তো তার মানে এক একটা সাবানে 4 টাকা করে প্রফিট। তো 4 টাকা করে প্রফিট, এবং 4 টাকার উপরে ধরেন 30%-এ আপনার 1 টাকা 20 পয়সা করে ট্যাক্স দিতে হয়। কথার কথা সবই, মানে ইউনিলিভারের 30% ট্যাক্স কিনা, এই সমস্ত তর্ক বিতর্কতে যাব না। মানে ইউনিলিভার লিস্টেড কিনা, লিস্টেড হলে 22.5, ওই সমস্ত ভেজাল। আপনি জাস্ট সিম্পল বোঝার জন্য, নামটাও লাক্স সাবান বলতেছি এই কারণে যে সবাই লাক্স সাবানটাকে চিনে, বুঝতে পারছেন? এখন কথার কথা যে সেন্ট্রালি ইউনিলিভার চিন্তা করলো যে বাংলাদেশের মার্কেট একটা বিশাল মার্কেট, এই মার্কেট আমরা হারাতে চাই না, আর বাংলাদেশে আমরা এত টাকা ট্যাক্সও দিতে চাই না। তাহলে কি করা যায়? কি করলে আফটার ট্যাক্স রেট অফ রিটার্নটা হাই করা যায়? শোনেন, আপনি আমি পড়ি বাংলাদেশের ইনকাম ট্যাক্স ল, আর যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ট্যাক্স ডিল করে, তারা সারা পৃথিবীর ট্যাক্স লটা তার টেবিলের উপরে থাকে। আমরা চলি ডালে ডালে, তারা চলে পাতায় পাতায়, বুঝতে পারছেন? তো সুতরাং এখন ধরেন কথার কথা যে ইউনিলিভার সেন্ট্রালি ঠিক করে দিল যে এখন থেকে চিটাগাং এর যে সাবানের খোসার ফ্যাক্টরিটা বন্ধ থাকবে, এবং ধরেন আর একটা দেশ, যে দেশে ট্যাক্স রেট খুব কম, সেই দেশে ধরেন একটা সেই দেশের ক্যাপাসিটিটা, প্ল্যান্টের ক্যাপাসিটিটা বাড়ানো হলো। তো প্ল্যান্টের ক্যাপাসিটি বাড়ায়া এবং সেখানে খোসা উৎপাদন শুরু করলো, বাংলাদেশের মার্কেট তারাই সাপ্লাই দেবে। এইটা ঠিক হলো, এবং কি হলো, এক একটা সাবানের খোসা ওই দেশ থেকে, ধরেন কথার কথা একটা দেশ মরিশাস, তো সাউথ আফ্রিকার দেশ, হ্যাঁ, তো সেখানকার ট্যাক্স রেট হলো 10%, আর বাংলাদেশের ট্যাক্স রেট হলো 30%। তাহলে এখন যেটা ঠিক করলো যে মরিশাস থেকে সাবানের খোসা আমদানি করবে, এবং এক একটা সাবানের খোসা আমদানি করবে 4 টাকা করে। এই প্রাইসিংটা ঠিক করে দিল। এই যে মানে 4 টাকা করে যে আমদানি করবে, তার মানে এইটা হলো মিস প্রাইসিং। তার মানে দাল মে কুছ কালা হ্যায়। উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে ঠকানো, এবং ওভারঅল মরিশাসের প্রফিট, নেট প্রফিট বিফোর ট্যাক্স, আর বাংলাদেশের নেট প্রফিট বিফোর ট্যাক্স যদি অ্যামালগামেট করে, তাহলে তারা লাভবান।
কিরকম? ধরেন বাংলাদেশে প্রতিটা সাবান খোসা আমদানি করতেছে 4 টাকা, আর সাবানটার দাম পড়তেছে, কস্টিং পড়তেছে 20 টাকা। টোটাল সাবানটার কস্টিং পড়তেছে 24 টাকা, বিক্রি হচ্ছে 25 টাকা, লাভ হচ্ছে 1 টাকা, 1 টাকার উপরে 30 পয়সা ট্যাক্স। আগে যেখানে বাংলাদেশে ট্যাক্স দিতে হতো প্রতিটা সাবানে 1 টাকা 20 পয়সা, সেটা নেমে চলে আসতো 30 পয়সা। whereas মরিশাসে একটা সাবানের খোসায় প্রফিট হচ্ছে 3 টাকা, কারণ 1 টাকা তাদের কস্টিং আর বিক্রি হচ্ছে 4 টাকা। 3 টাকা হচ্ছে প্রফিট। 3 টাকা প্রফিট হলে কি হবে? তার ট্যাক্স রেট 10। 10% যদি ট্যাক্স রেট হয়, তাহলে তো মরিশাসে আপনার ট্যাক্স দিতে হচ্ছে 30 পয়সা। তাহলে মরিশাসে 30 পয়সা, বাংলাদেশে 30 পয়সা, টোটাল 60 পয়সা একটা সাবানে। মানে দেখা যাচ্ছে যে এই অ্যারেঞ্জমেন্টের ফলে, এই মিসপ্রাইসিং এর ফলে মানে আফটার ট্যাক্স রেট অফ রিটার্নটা তাদের হাই, এবং বাংলাদেশ মানে রাজস্ব থেকে বঞ্চিত হলো। আয়কর থেকে তার যে পরিমাণ টাকা আয়কর পাওনা প্রকৃতপক্ষে, সেটা বঞ্চিত হলো। কেন বঞ্চিত হলো? যে প্রাইসে তারা আমদানি দেখাচ্ছে, দ্যাটস নট দ্য রিয়েল প্রাইস, দ্যাট নট দ্য ফেয়ার প্রাইস। তাহলে এই যে দুষ্টামিটা করলো, এটা বন্ধ করার জন্যই কিন্তু ট্রান্সফার প্রাইসিং লটা হয়েছে 2012 সালে। তাহলে লতে কি বলা আছে? লতে বলা আছে যে যদি দেখা যায় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ক্রস বর্ডার ট্রানজাকশন করছে নিজেদের মধ্যে, এবং যে প্রাইসে ট্রানজাকশন করছে সেটা ফেয়ার প্রাইস নয়, সেটা হলো অ্যারেঞ্জড প্রাইস। আমি বুঝবো কি করে? সাবানের খোসাটা যে 4 টাকা করে আমদানি করছে, এটা ফেয়ার প্রাইস না অ্যারেঞ্জ প্রাইস, 2 নম্বরই প্রাইস না 1 নম্বরই প্রাইস, আমি কেমনে বুঝবো? এটা আমি বিভিন্ন দেশের ওয়েবসাইটে গেলেই আমি ধরতে পারবো যে একটা সাবানের খোসার দাম কত হইতে পারে। ভেরিয়েশন থাকবে, কোনটা 95 পয়সা, কোনটা 90 পয়সা, এরকম বিভিন্ন দেশের যদি ডাটা নেওয়া হয় এবং ওই কোয়ালিটি দিয়ে, তাহলে কাছাকাছি একটা দাম পাওয়া যাবে। সেগুলো অ্যাভারেজ করলেও আমি একটা ধারণা পাবো। সেই ধারণা হয়তো 1 টাকা 5 পয়সা হতে পারে, বা 95 পয়সা হতে পারে, 98 পয়সা হতে পারে, তার মানে 4 টাকা তো না, তাই না? তো এরকম যদি হয়, তাহলে কিন্তু একমাত্র বাংলাদেশে এই ক্ষমতাটা আছে ট্রান্সফার প্রাইসিং সেলের। কারণ ডিসিটি কিন্তু আবার এটা ধরতে পারে। ডিসিটি ধরতে পারে না কেন? কারণ 4 টাকা করে যে সাবানের খোসাটা আমদানি হচ্ছে, তার সপক্ষে বিল অফ এন্ট্রি আছে, এবং বিল অফ এন্ট্রি আছে, তার সপক্ষে অডিট রিপোর্ট আছে, এবং ফুললি ভাউচড এন্ড ভেরিফায়েবল এবং সাপোর্টেড বাই অডিটেড মানে স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, অডিট রিপোর্ট দ্বারা সাপোর্টেড। এবং অডিট রিপোর্টে তো কোনো মিথ্যা তথ্য নেই। অডিট রিপোর্টে যা সত্য তাই, 4 টাকা করে আমদানি করছে, তার প্রমাণ আছে, সব আছে, ঠিক আছে। এখন ডিসিটির পক্ষে তো এটা সম্ভব না যে আমি বলবো যে 4 টাকা করে আপনি সাবানের খোসা আমদানি করছেন, আমি মানি না, মানবো না। এই কথা বলার অধিকার আমার নাই। অধিকার আছে একজন, আর সে কে? তার নাম হলো টিপি সেল। টিপি সেল মানে ট্রান্সফার প্রাইসিং সেল, যেটা এনবিআর। তো সাধারণত যদি বৈদেশিক ট্রানজাকশন থাকে এবং সেখানে এফিলিয়েটেড কোম্পানির মধ্যে এবং টিপি ইস্যু যদি থাকে সেখানে, তাহলে ডিসিটি অ্যাসেসমেন্ট করার আগে ওই এনবিআর এ পাঠায় দেয় ট্রান্সফার প্রাইসিং সেলে। ট্রান্সফার প্রাইসিং সেল এটা ওই মানে ফেয়ার প্রাইসে কনভার্ট করে দেখে যে ঠিক আছে কিনা সব। যদি ঠিক থাকে তো ঠিক আছে, আর যদি ঠিক না থাকে তখন তাদের কাজ হলো ওইটাকে ফেয়ার প্রাইস ঠিক করে, মানে ফেয়ার প্রাইসের এখানে ভাষাটা হচ্ছে আর্মস লেন্থ প্রাইস, ALP। এটা হলো এই বইয়ের ভাষা আর কি, আর জনগণের ভাষা হলো ফেয়ার প্রাইস, একই কথা আর কি। তো এই আর্মস লেন্থ প্রাইসে ডিটারমিন করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য এই মানে ট্রান্সফার প্রাইসিং সেলের, এবং তার জন্য 5টা পদ্ধতি আছে যেটা দেখাবো। সেই 5টা পদ্ধতির ভিতরে কোন পদ্ধতিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা ডিটারমিন করে ওই পদ্ধতি ফলো করে একটা প্রাইস ঠিক করে যে না আমরা মানে দেখতে পাচ্ছি যে আপনি এখানে 2 নম্বরই করছেন, 4 টাকা করে সাবানের খোসা আমদানি হওয়ার কথা নয়, এটা সম্পূর্ণভাবে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এটা বড় জোর 1 টাকা 5 পয়সা বা 1 টাকা 10 পয়সা হতে পারে এটা আমদানি মূল্য। কাস্টম অথরিটি তো ভেরি হ্যাপি যে তারা দেখে যে 1 টাকার মাল 4 টাকায় ওভার ইনভয়েসিং হয়ে আসতেছে, ও ফার্স্ট ক্লাস, দে আর ভেরি হ্যাপি, ভেরি গ্ল্যাড যে তারা ভালো ডিউটি পাচ্ছে। বাট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইজ ভেরি আনহ্যাপি যে সরকার তার প্রকৃত ট্যাক্সটা পাচ্ছে না, প্রফিট কম শো করতেছে, এখানে হাই প্রাইসে সাবানের খোসা আমদানি করতেছে। বুঝতে পারছেন? তাহলে এখন উপায়টা কি? এখন উপায় হচ্ছে যে মানে ওই ট্রান্সফার প্রাইসিং সেল বলবে আমরা 4 টাকা করে যেটা আমদানি হয়েছে সাবানের খোসা, সেই আমদানি মূল্যটাকে আমরা রিকাস্ট করে দিলাম,
মানে ওয়ার্ল্ড ওয়াইড ডাটা নিয়ে আমরা এটাকে রিকাস্ট করে দিলাম যে এটা 1 টাকা করে, সর্বোচ্চ 1 টাকা করে আমদানি হওয়া উচিত ছিল। তার মানে ব্যালেন্স 3 টাকা হচ্ছে ট্রান্সফার মিস প্রাইসিং। তো 1 টাকা করে হলে কি হয়, প্রতিটা সাবানের কস্টিং হয় 21 টাকা এবং বিক্রয় হচ্ছে 25 টাকা, প্রকৃতপক্ষে লাভ হচ্ছে 4 টাকা। তো 4 টাকার উপরে ট্যাক্স হবে 1 টাকা 20 পয়সা, whereas তারা শো করছে ট্যাক্স 30 পয়সা। সুতরাং বাড়তি 90 পয়সা করে আপনার ট্যাক্স ধরে দিল ট্রান্সফার প্রাইসিং সেল, ধরে ডিসিটির কাছে ব্যাক করলো যে ডিসিটি আমরা এইটা ইস্যুটা দেখে দিচ্ছি, এখন তুমি তাদেরকে ওই তাদের যে পারচেজ প্রাইস, তাদের যে ইম্পোর্ট, ওইটাকে ডিসরিগার্ড করবা। ওইটা যে মূল্যে তারা আমদানি করছে ওটা হায়ার মূল্যে আমদানি করছে, ওইটা লোয়ার মূল্যে আমদানি যদি হতো 1 টাকায় তাহলে প্রফিট বেশি হতো। তো ওইটাকে তোমাকে আমরা দিয়ে দিলাম যে তুমি এখন আমাদের মতো করে, আমরা যেভাবে ধরেছি আমাদের নাম বলে, আমাদের নাম ভাঙাইয়া আমাদের রেফারেন্স দিয়ে তুমি অ্যাসেসমেন্ট অর্ডার তৈরি করো। যে আমরা টিপিসিএল পাঠিয়েছিলাম, তারা এরকম মানে এই ট্রান্সফার এই কি বলে এএলপি নির্ধারণ করে দিয়েছে। এএলপি মানে হলো আর্মস লেন্থ প্রাইস। সেই অনুযায়ী এখন প্রফিটটাকে রিক্যালকুলেট করা হলো, প্রফিটটাকে রিকাস্ট করা হলো এবং অ্যাকর্ডিংলি ট্যাক্সও বেড়ে গেল। তার মানে আম সালা সবই গেল। একদিকে তো ওইদিকে 1 টাকা করে সাবানের খোসা বানাইয়া মরিশাস থেকে 4 টাকা করে এক্সপোর্ট করছে, মরিশাসে তো ওই 3 টাকার উপরে ট্যাক্স দিতে হয়েছে, যে যতই রেট কম হোক। তার মানে আম গেল আর এইদিকে সালাও গেল। এখন তো এই 1 টাকা মানে 4 টাকা করে আমদানি করছে, সেটা আবার ইনকাম ট্যাক্স মানতেছে না। তো তার মানে কি, এইরকম ঝামেলায় যাতে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো করতে না হয়, এই জন্য এখন তারা এটা করেন। এই ল হওয়ার পর থেকে এখন সাধু সাবধান, বুঝতে পারছেন? তো এই হলো পুরো বিষয়টা। আশা করি বোঝাতে পারছি মানে যে ট্রান্সফার প্রাইসিং কি জিনিস। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, ইম্পোর্টের সাথে তাহলে সে বর্ধিত মূল্যে ডিউটি দিয়ে আসছে না, এটা তো ওইখানেও তো আসলে বর্ধিত মূল্য গেছে। এইটাই আর কি হয়, কি 2 নাম্বারই করতে গেলে মানে একদিকে না একদিকে একটু মানে চোর যখন চুরি করে কোথাও না কোথাও আলামত রেখে যায়, বুঝতে পারছেন? তো দেখেন মানে তার তো সবই গেল, একদিকে তো সে এই রিস্কটা নিল এবং নেওয়াতে হাই মূল্যে সে ওইটা ইম্পোর্ট করলো, তাতে তো তার কস্টিং আর 1 টাকা রইলো না। বাংলাদেশে প্রোডাকশন করলে তো 1 টাকা, কিন্তু ওই 1 টাকায়ও যদি ইম্পোর্ট হয় তাও তো আর 1 টাকা না। তার মানে তার অ্যাসেসেবল ভ্যালুর উপরে তার ইম্পোর্ট ডিউটি দিতে হবে, কত কিছু দিতে হবে, তাই না? তো তাতে করে কস্টিংটা তো বেড়ে যায়। তো বিষয়টা আর কি, আমি সিম্পল একটা লাক্স সাবানের উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আপনার চোখের সামনে একটা ট্রান্সফার প্রাইসিং ইস্যু ভাসে, তাই না? যে এই ইউনিলিভার মরিশাস লিমিটেড, তারা তাদের উৎপাদিত সাবানের খোসা নিজের বোনের কাছে বাংলাদেশে বিক্রি করে 4 টাকায়, আর ওইখানে খোলা মার্কেটে বিক্রি করে 1 টাকা 10 পয়সায়। ওখান থেকে তো আপনি একটা কম্পারিজন পাবেন, যে মানে এইখানে তাহলে নিজেদের কাছে যে নিজের বোনের কাছে যেটা করলো, সিস্টার কনসার্নের কাছে যে প্রাইসিংটা করলো সেটা মিস প্রাইস, তাই না? ট্রান্সফার প্রাইসিং এ আর একটা উদাহরণ আপনি একটু পরে দেখতে পারেন। সেটা হলো যে কোম্পানি এক্স, এ ফুড গ্রোয়ার ইন আফ্রিকা, processes its produce through 3 subsidiaries. এরা 3 জন কিন্তু ভাই বোন, এক্স ওয়াই জেড। এক্স হয়েছে আফ্রিকায়, ওয়াই হয়েছে এমন একটা কান্ট্রিতে যে দেশে ট্যাক্স হেভেন। ট্যাক্স হেভেন মানে হচ্ছে ট্যাক্সের স্বর্গ। ট্যাক্সের স্বর্গ মানে হচ্ছে যে দেশে কোনো ট্যাক্স নাই। তাহলে কি মজার দেশ! তাহলে সব প্রফিট তো মানুষ গিয়ে ফেলবে ওইখানে, বুঝতে পারছেন? এখন now company X sells its product to company Y at an artificially low price and resulting in a low profit and a low tax for company X based in Africa. আফ্রিকা ধরেন তার একটা পণ্য উৎপাদন করে 10 টাকায়, Y এর কাছে বিক্রি করে দেয় 11 টাকায়, মানে সামান্য প্রফিট, ধরেন 1 টাকা প্রফিট। অথবা ধরেন 100 টাকায় উৎপাদন করলো, 101 টাকায় বিক্রি করলো।
ওয়াই কাছে, কিন্তু নিজেরা কিন্তু। এবং জেড আবার করলো কি, ওয়াই কাছ থেকে ওই পণ্যটা 120 টাকায় কিনে নিল। 120 টাকায় কিনে সে আবার বাজারে 121 টাকায় বিক্রি করে দেয়। মানে বাজারে 121 পাই সেরকমই দাম। তার মানে সমস্ত প্রফিটটা, মুখ্য অংশটা প্রফিটের চলে গেল ওয়াই, যার আসলে কোনো ফাংশনই নেই, যার আসলে কোনো ক্রেডিটই নেই, যে আসলে কিছুই করে না, জাস্ট ঘুরাইয়ে নিয়ে আসা। কেন ওয়াই ঘুরে আনলাম কেন? আমি তো সরাসরি এক্স থেকে কিনতে পারতাম না। আমি কে? আমি হলাম জেড। আমার নাম কি? আমার নাম জেড। আমি তো সরাসরি এক্স থেকে মানে কিনে বিক্রি করতে পারতাম, কিন্তু এক্স, ওয়াই, জেড এ সবই নিজেরা। আমরা নিজেরা ঠিক করলাম যে বাংলাদেশে এত ট্যাক্স দেওয়া যাবে। আফ্রিকা হলে এক্স তো ঠিক করলো যে না দেওয়া যায়, আমরাও রাজি। এই দেখেন যা হয়, মানে 2 নাম্বার সিনারিওটা একটু দেখেন। কোম্পানি ওয়াই then sells the product to company Z at an artificially high price, almost as high as the retail price at which the company Z would sell to the final product in Bangladesh. তার মানে কোম্পানি Z as a result would report a low profit and therefore a low tax. প্রকৃতপক্ষে যা ইনকাম হওয়ার কথা তা শো না করে জেডও কম শো করবে এবং এক্সও কম শো করবে, এবং সমস্ত শোটা করবে হলো ওয়াই। শো করলেও কোনো সমস্যা নাই, যেহেতু তার কোনো ট্যাক্স নেই। তার মানে আপনি এক্স এবং জেড এর কথা চিন্তা করে দেখেন, যে ছোটবেলায় পড়ছেন না যে এটা দেখেন আরেকটা উদাহরণ, another example of transfer pricing। এটাও করে দেখতে পারেন ওটার মতো। if company A buys টাকা 1 of goods from India and sells for টাকা 3, it will pay tax on টাকা 2 of taxable income। বাংলা হচ্ছে এই, কোম্পানি এ যদি ইন্ডিয়া থেকে 1 টাকায় একটা জিনিস কিনে 3 টাকায় বিক্রি করে বাংলাদেশে, তাহলে তার 2 টাকার উপরে ট্যাক্স দিতে হয়, কিন্তু এই ট্যাক্স দিতে তার গায়ে বাধে। এই জন্য বলছে যে however tax benefit can be exploited if company A is to set up an offshore subsidiary in the British Virgin Islands. মানে নো ট্যাক্স। তো তাদের মানে সমস্ত ইচ্ছা যে প্রফিট যত হবে সব তারা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে করবে, ওইখানে একটা কোম্পানি ফরমেশন করবে, তো করে ওইখানে সমস্ত প্রফিটটাকে শো করবে। এই যদি অবস্থা হয় তাহলে তো দেখেন ইন্ডিয়া থেকে যে কোম্পানিরা, যার কাছ থেকে আমি মাল কিনে বিক্রি করবো, তো সেও তারও ট্যাক্স দিতে হবে না, আমারও ট্যাক্স দিতে হবে না। এবং এই যে একটা অফশোর মানে সাবসিডিয়ারি, অফশোর মানে হলো যার, অফশোর মানে কি, শোর মানে কি, এসএইচওআরই শোর মানে সম্ভবত তীর, ওই যে কক্সবাজারের যে আইসে যান যে, তো তীর। আর অফশোর হলো যার কুল নাই কিনার নাই, হয়তো মানে একটা আইল্যান্ড, একটা অফশোর মানে যার কোনো নাই, কি বলে, মানে কোনো ইসের ভিতরে পড়ে, কোনো ভূখণ্ডে পড়ে নাই, এরকম কোনো কিছু আর কি অফশোর। অফশোর ব্যাংকিংও বলে। তো এই যে একটা অফশোর সাবসিডিয়ারি সৃষ্টি করে নিল এমন একটা দেশে, যে দেশে কোনো মানে ট্যাক্সের বালাই নেই। করে দেখতে পারেন যে to buy the same goods for টাকা 1 from India, sells the goods to this allows company A to report taxable income আমি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড থেকে এই মালটা কিনলাম 3 টাকায়, আর এটা বাংলাদেশে বিক্রয় মূল্য 3 টাকা। এমন ভাবে অ্যারেঞ্জ প্রাইসে আমি কিনলাম যাতে করে আমাকে এখানে কোনো প্রফিট শো করতে না, and thus paying no tax। এই সমস্ত চালাকির ফলে কিন্তু এখন আপনার টার্নওভার ট্যাক্সও আসছে। ঠিক আছে, আপনার লোকসান হয়েছে, আপনার প্রফিট হয় নাই, আপনি ব্রেক ইভেন, তাতে কিছু যায় আসে না, আপনি টার্নওভারের উপরে ট্যাক্স দিবেন, অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স অন টার্নওভার, আপনি যাবেন কি? তো মানে এই দিক থেকে না হলেও ওই দিক থেকে কিন্তু ধরা 60 পয়সা করে যেটা। তো this subsidiary will have to pay tax on টাকা 2. The tax is payable to the tax authority of British Virgin Islands.
মানে 2 টাকা লাভ হলো কার? 2 টাকা লাভ হলো কিন্তু ওই অফশোর সাবসিডিয়ারি যেটা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে, সেইখানে প্রফিট হয়েছে 2 টাকা। Since the British Virgin Islands have a corporate tax rate 0, so no taxes are payable. ঠিক আছে? এখন দেখেন যে ট্রান্সফার প্রাইসিং গুলা বা মিস প্রাইসিং গুলো আসলে কিভাবে হয়ে থাকে, কোন কোন পন্থায় এটা হয়ে থাকে। বলছে when the pricing of transaction within associated enterprises is fair and rational, that means at arm's length, then there is no problem. যদি যে সত্যিকার যে ফেয়ার ভ্যালু মানে ওটাতেই যদি প্রাইসিংটা হয়ে থাকে, ট্রানজেকশনের প্রাইসিংটা হয়ে থাকে, তখন তো ট্রান্সফার প্রাইসিং এর কোনো ইস্যু নাই। বাট when transaction are mispriced, that means lower or higher than the fair market price, transfer mispricing happens. যখন কম বা বেশি দামে বিক্রি করা হয় টার্গেট করে, তখনই কিন্তু ট্রান্সফার মিসপ্রাইসিং happens. এবং ট্রান্সফার মিসপ্রাইসিং ইজ এ সিরিয়াস কনসার্ন ফর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা ইনকাম ট্যাক্স অথরিটি। এবং কি ভাবে এই ট্রান্সফার প্রাইসিংটা হয়ে থাকে? এক নম্বরই হলো প্রাইসিং অ্যারেঞ্জমেন্ট, যেটা ধরনের খোসার উদাহরণ দিলাম, অথবা একটু যেটা উদাহরণ দিলাম, 2-3টা উদাহরণ দেওয়া হচ্ছে একটু আগে। তো সেখানেও আপনারা দেখছেন যে মানে অ্যারেঞ্জ করা সব, মানে কি মূল্যে আমি কিনবো, কি মূল্যে আমি বিক্রি করব, এগুলো সব অ্যারেঞ্জড, এগুলোর একটাও প্রকৃত বাজার মূল্য নয়। আর 2 নাম্বার হলো ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচার, মানে হেডকোয়ার্টার বা ইন্ট্রা ফার্ম এক্সপেন্ডিচার, যেগুলো হেড অফিস ওই এক্সপেন্ডিচারটা, ম্যানেজমেন্ট এক্সপেন্ডিচারও কিন্তু মানে যেগুলো এফিলিয়েটেড কোম্পানি বা গ্রুপ কোম্পানি, যেগুলো ওই এফিলিয়েটেড কোম্পানির ভিতরে কিন্তু ভাগ করে দেওয়া হয়। তো সেই ভাগ বটারার ক্ষেত্রে যেটা শেষে যেটা বলা যে শেয়ারিং অর অ্যালোকেশন অফ কমন কস্ট অ্যালোকেশন অথবা হেড অফিস এক্সপেন্ডিচার অ্যালোকেশনও কিন্তু এরকম হতে পারে। যেমন আপনারা জানেন অবশ্য যে সেকশন 30-তে একটা আইন আছে যে হেড অফিস এক্সপেন্ডিচার, বিদেশি কোম্পানির ক্ষেত্রে হেড অফিস এক্সপেন্ডিচার নামে একটা খরচ অ্যালাউ, কিন্তু সেটা হলো তার শোন নেট প্রফিটের নট মোর দ্যান 10%। তো এইটাই আর কি। এখন যে দেশে দেখা যায় যে ট্যাক্স রেট বেশি, সেই দেশে সাধারণত এক্সপেন্ডিচারটা একটু বেশি করে চাপায়া দেয়, এবং ওই চাপায়া দিলে স্বাভাবিকভাবেই সেখানে প্রফিট কম হয়, এবং প্রফিট কম হলে একটু কম ট্যাক্স দিয়ে পারে ইত্যাদি আর কি। তারপরে দেখেন চার্জ ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর ইনটেনজিবল, দ্যাট মিনস রয়্যালটি, ফিস, কপিরাইট, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ব্র্যান্ড নেম, ফ্রাঞ্চাইজ, এগুলোর ফলেও মানে হতে পারে ট্রান্সফার মিসপ্রাইসিং গুলো হতে পারে। তো যাই হোক, এবং এতে করে অনেক সময় মানে মানি লন্ডারিং ও হয়। মানে এই যে টাকা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, আমি কোনো কিছু ইম্পোর্ট করতেছি বা কোনো সার্ভিস নিচ্ছি, সেই সার্ভিসের বিনিময়ে আমি টাকা পাঠাচ্ছি, তো সেই টাকা যে চুক্তি, সেই চুক্তিতেও মানে ই থাকতে পারে, মানে ইনভিজিবল কোনো কিছু থাকতে পারে, অর্থ কোনো কিছু থাকতে পারে, এবং যার মাধ্যমে টাকা পাচার হতে পারে, তাই না? তো যাই হোক, তারপরে ট্রান্সফার প্রাইসিং এর ইভলিউশনটা একটু দেখেন। বিকাশ, একটু ক্লাসে একটু পরে ফোন দিই তোমার। আচ্ছা, ট্রান্সফার প্রাইসিং এর যে ইভলিউশন, এটা 1934 সালে প্রথম মানে ইউএস ফেডারাল ইনকাম ট্যাক্স পারপাসে ইন্ট্রা কোম্পানি প্রাইসিং এর ক্ষেত্রে আর্মস লেন্থের স্ট্যান্ডার্ড প্রথম চালু হয়। তারপরে 68 সনে ইউনাইটেড স্টেটস অ্যাডপ্টেড কম্প্রিহেন্সিভ টিপি রেগুলেশন। 76-এ OECD গাইডলাইন্স ফর মাল্টিন্যাশনাল enterprises are originally adopted. OECD মানে হলো অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট। তো অনেকগুলো দেশ, প্রায় 36টার মতো দেশ মেম্বার কান্ট্রি এগুলো, কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো এটা হয়নি, ওইসিডির অন্তর্ভুক্ত হয় নাই এখনো। 79-এ OECD পাবলিশড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন ট্রান্সফার প্রাইসিং,
in the report transfer pricing and multinational enterprise এই নামে। আর 92 তে ওইসিডি মডেল ট্যাক্স কনভেনশন অন ইনকাম এন্ড ক্যাপিটাল এটার পাবলিকেশন বের হয়। এটা হলো ওইসিডি বেসড, আর ইউএনটিপি ম্যানুয়ালেও কিছু আছে। এবং এই যে ট্রান্সফার প্রাইসিং এর যে ট্রেন্ড, এটা অনেক কান্ট্রি কিন্তু মানে লেখা আছে দেখেন, মেনি কান্ট্রিজ হ্যাভ অলরেডি ইন্ট্রোডিউসড ট্রান্সফার প্রাইসিং লেজিসলেশন এন্ড দ্য রিস্ক অফ লুজিং ট্যাক্স। এই যে ট্যাক্স হারানোর যে ভয়, এই ভয় থেকে অনেকেই কিন্তু অনেক দেশই ট্রান্সফার প্রাইসিং এর আইনটা করে ফেলছে। And most of the mid-income countries have adopted transfer pricing regime. A good number of developing countries also adopted transfer pricing system, and many other countries are in the pipeline. এই সাউথ এশিয়ার ভিতরে ইন্ডিয়া 2001-এ, শ্রীলঙ্কা 2008-এ, বাংলাদেশ 2012-তে এই ট্রান্সফার প্রাইসিং লটা অ্যাডপ্ট করছে। এবং ওই যে যেটা বললাম একটু আগে যে 2015-16 অ্যাসেসমেন্ট ইয়ার থেকে এটা কার্যকরী। ঠিক আছে এ পর্যন্ত? জি স্যার। এই যে সিগনিফিকেন্স অফ ট্রান্সফার প্রাইসিং, প্রথম কথা হলো যে ট্রান্সফার প্রাইসিং রেফার্স টু দ্য প্রাইসিং অফ ক্রস বর্ডার, মানে দুই দেশের মধ্যে হতে হবে এবং নিজেদের মধ্যে। দেশের মধ্যে হলে হবে না। ইন্ট্রা-ফার্ম ট্রানজাকশন বিটুইন টু রিলেটেড পার্টিস, দ্যাট মিনস অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ, AEs বলে। And transfer pricing prices are the prices that which an enterprise transferred physical goods and intangible property or provide services to AES. AES মানে হলো Associated Enterprises. এখানে একটা উদাহরণ ধরেন, ইউএসএ তে একটা কোম্পানি, প্যারেন্ট কোম্পানি যার নাম হলো এক্স লিমিটেড, আর বাংলাদেশে হলো ওয়াই লিমিটেড যেটা হলো সাবসিডিয়ারি কোম্পানি। আর কি করে, কলম তৈরি করে ইউএসএ তে এবং বাংলাদেশের কাছে বিক্রি করে। তো বাংলাদেশ আবার এনে এটা মার্কেটিং করে। এখন যে জিনিসটা হয়, এখন যদি কলমের যা প্রকৃত দাম, প্রকৃত যে মানে ফেয়ার প্রাইস, সেটাতে যদি না করে কলমের দামটা বাড়াইয়া যদি বাংলাদেশকে ওয়াইর ঘাড়ে চাপাইয়া দেয়, কারণ একটা কলমের দাম 100 টাকা, বাজারে দাম আছে 100 টাকা। এখন এই কলমটার কস্টিং পরে হচ্ছে ধরেন 70 টাকা। এখন এক্স লিমিটেড ওয়াইড কাছে কত দামে বিক্রি করবে? যদি দেখে বাংলাদেশের ট্যাক্স রেট বেশি 30%, তাইলে কিন্তু 98 টাকা দামে মানে ট্রান্সফার করবে, দাম ধরবে 98 টাকা অথবা 90 টাকা বা 92, যাতে আপনার ডিউটি টিউটি দিয়ে দেখা গেল যে কলমটার দাম পড়ছে 99 টাকা, এটা বিক্রি করলো 100 টাকায়, জাস্ট 1 টাকা প্রফিট। সব প্রফিটটা করে নিল এক্স লিমিটেড মানে প্যারেন্ট কোম্পানি। তো এতে করে হয় কি, যদি ট্রান্সফার প্রাইসিং করে এতে করে ইনকাম কমবে, প্রফিট কমবে, ট্যাক্স কমবে। এটাই মানে ট্রান্সফার প্রাইস becomes a key element in determining the profitability and the taxes which Y Limited pays in Bangladesh. Y Limited বাংলাদেশে কত টাকা ট্যাক্স দিবে, কত টাকা ইনকাম শো করবে, সেটা নির্ভর করে এক্স লিমিটেড প্যারেন্ট কোম্পানির উপর। কি এলিমেন্ট হচ্ছে যে কি দামে সে কলমটা ট্রান্সফার করবে, বিক্রি করবে। As related entities exercise greater control to influence transactions taking place among themselves, there is a possibility that the transfer price is lower. And this would lead to lower income for Y Limited, which in turn will lead to lower profit and ultimately lower tax. দেখেন wage erosion, BEPS, wage erosion and profit, এই যে wage erosion মানে এক দেশ থেকে প্রফিট আরেক দেশে চলে যাচ্ছে। wage erosion মানে কি? erosion মানে হলো ধস, ভূমি ধস, বুঝতে পারছেন? পদ্মা নদীর ধস। এখানে দেখেন এই যে বাম পাশে হলো
ট্রান্সফার প্রাইসিং, ডান পাশে কোনো ট্রান্সফার প্রাইসিং নাই। বাম পাশে হলো এবিসি ইউএসএ আর এবিসি বাংলাদেশ। তো ধরেন এবিসি বাংলাদেশ এবিসি ইউএস এর কাছে পণ্য বিক্রি করে এবং এক একটা পণ্য বিক্রি করে $100 করে, কিন্তু এটা আর্মস লেন্থ প্রাইস হবে $120। তার মানে বেজ ইরোশন হচ্ছে $20, প্রফিট শিফট হয়ে যাচ্ছে $20 করে আমেরিকাতে। এই যে বাংলাদেশ মানে কম দামে মানে বিক্রি করলো, মানে অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে $120, কিন্তু বিক্রি করলো $100। এই উদাহরণটা তার মানে হয়তো বাংলাদেশে ট্যাক্স রেট কম, বাংলাদেশের প্রফিট ম্যাক্সিমাইজ করতে চাচ্ছে এবং ইউএসএ তে ট্যাক্স রেট বেশি, অনেক বেশি, সেখানে প্রফিটটা মিনিমাইজ করতে চাচ্ছে। এই কারণে হতে পারে উদাহরণটা এর। মানে বাংলাদেশের ট্যাক্স রেট জানি, আমেরিকার ট্যাক্স রেট তো জানেন, এবং আমেরিকাতে তো আসলেই ট্যাক্স রেট বেশি, বুঝতে পারছেন? এবং ইন্ডিভিজুয়ালের ট্যাক্স রেটও বেশি। এক এক স্টেটে এক এক রকম ট্যাক্স রেট ওদের। হ্যাঁ, নিউ ইয়র্কে সবচেয়ে বেশি 9%। সারা কিছু পেপার। না, আপনি ভুল বলতেছেন। আমরা পড়াইতেছি ইনকাম ট্যাক্স, আপনি চলে গেছেন সেলস, আপনি চলে গেছেন ভ্যাট, ভুল করলেন। কি বুঝছেন? জি স্যার। আমি পড়াইতেছি ইনকাম ট্যাক্স, আমার সাবজেক্ট কি কয়? স্যার পেপারই তো তাই। আপনি তো নিউ ইয়র্কে 9%, আপনার ক্যালিফোর্নিয়াতে এলএতে 10% সেলস ট্যাক্স। জি, ফ্লোরিডা 7%। বুঝতে পারছেন? জি স্যার। ওটা সেলস ট্যাক্স, ওটা স্টেট টু স্টেট ভেরি করে, ওটা বাংলাদেশে ভ্যাট, বাংলাদেশের ভিএটি, ওখানে বলে সেলস ট্যাক্স, ইন্ডিয়াতে বলে জিএসটি, গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। বুঝতে পারছেন? জি স্যার। আপনার ভুলটা ভেঙে দিলাম, কিন্তু বুঝছি আপনি যেই বলছেন নিউ ইয়র্কে বেশি 9%, আমি তো বুঝে গেছি। এবং সব জায়গায় চালাকি আছে। আপনি যে ইউএস এর কথা বললেন, মানে কোনো দেশই ভালো না। মানে আমার দেখা, আপনার আমরা তো ধরেন আমাদের দেশের আইনে ক্যাশ ট্রানজেকশনটাকে নিরুৎসাহিত করতে চাচ্ছি। আপনারা সেকশন 30 তে গিয়ে দেখেন, এই 50,000 টাকার উপরে কেনাকাটা করা যাবে না, 20,000 টাকার উপরে বেতন দেওয়া যাবে না, হ্যাং করা যাবে না, মানে ক্যাশ সব জায়গায় ক্রস চেক, ব্যাংক ট্রান্সফার এই আইনগুলো করা হয়েছে। আমেরিকা তো তাই, আমেরিকাতে ক্যাশ ট্রানজেকশনটা তো আনসিন, এবং ওইখানে যত ট্রানজেকশন হবে রেকর্ডেড, মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে, সবগুলো কিন্তু দেখাতে হবে তাদের সেলস হিসাবে। জি স্যার। আমি এমনও দেখছি, জিজ্ঞেস করছে যে ক্যাশ না কার্ড, তো যদি বলছি যে ক্যাশ, তখন বলে যে তাইলে একটু কম দিয়ে পারবেন। কেন? বলে আসছেন মিলেমিশে চুরি করি। মানে আমি যে দেখাবো সেটা, এটা তো আমি সেই ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাবো না যদি আমি ক্যাশে বিক্রি করতে পারি, নট রেকমেন্ডেড। তো আর সেক্ষেত্রে আমাকে, আমিও বাঁচলাম যে আমার সেলস ট্যাক্স দেওয়া লাগে। মানে এই যে মিয়া বিবিটা রাজি, কেয়ার করে একটা কাজ, বুঝতে পারছেন? চিন্তা করেন, অনেক জায়গায় একবারে স্ট্রেট লেখা ক্যাশ অনলি। তার মানে কি ক্যাশ অনলি এই যেখানে লেখা, তার মানে সন্দেহ আছে। স্যার বাংলাদেশের কাছে স্যার বাংলাদেশের কাছে ক্যাশ অনলি বিকাশে নেয় না, কার্ড নেয়। যেতে ভালো লাগে স্যার। হ্যাঁ, খুবই সমস্যা। বাম পাশে যে উদাহরণটা দেখালাম, এখানে কিন্তু ট্রান্সফার প্রাইসিং মানে বেপস আছে। বেপস মানে হলো বেজ ইরোশন এন্ড প্রফিট শিফটিং। তো সেটা হলো বাম পাশে একদম ক্লিয়ার 20 টাকা করে আপনার বেজ ইরোশন হচ্ছে, কিন্তু ডান পাশে কোনো ট্রান্সফার প্রাইসিং নাই। কেন? বাংলাদেশ
হুম। ইলিয়াস ভাই মিউট করেন প্লিজ। ইলিয়াস ভাইকে বললে হবে না, অনেক ইলিয়াস ভাই ভক্তি করা। আচ্ছা, আশা করি বন্ধ হয়েছে। তো হ্যাঁ, এটা লিখছে সেম কান্ট্রি, তাই ঠিকই। শুনেন, ডান পাশে কোনো ট্রান্সফার প্রাইসিং নাই, নাই হলে এটা ক্রস বর্ডার ট্রানজেকশন নয়, সেম কান্ট্রি, মানে XYZ বাংলাদেশ আর ABC বাংলাদেশ। তো কথার কথা যে ABC বাংলাদেশ XYZ বাংলাদেশের কাছে 100 টাকায় পণ্য বিক্রি করে, যদিও ওটার খাঁটি মূল্য হওয়ার কথা 120 টাকা, এবং এইখানে কিন্তু কোনো ট্রান্সফার প্রাইসিং বা কোনো বেইজুরেশন হবে না, কারণ দুইটাই বাংলাদেশ। মানে এমন না যে এক দেশ থেকে প্রফিটটা আরেক দেশে চলে যাচ্ছে, কিন্তু তা যাচ্ছে না, ঠিক আছে। এই যে BEPS এর কথাটা প্রায় বলা হয় যে BEPS is a tax avoidance strategy used by multinational companies where profits are shifted from jurisdictions that have high taxes to jurisdictions that have low taxes or no taxes, so-called tax haven. And BEPS can be achieved through the use of transfer mispricing, that means contracting between subsidiaries in different jurisdictions at prices that are not at arm's length. ঠিক আছে? তারপরে দেখেন যে ট্যাক্স হেভেন। Tax haven means a jurisdiction where income tax and other taxes are levied at a lower rate or not at all. এটা একটু আগে বললাম আর কি। যে দেশে আদৌ কোনো ট্যাক্স নাই বা থাকলেও একেবারে নগণ্য। এই জন্য বলছে যে মানে actually there is no legally accepted বা generally accepted definition of tax haven, but activities that are commonly associated with such places range far beyond tax. যেখানে কোনো ট্যাক্স নাই, মানে ট্যাক্স থেকে অনেক দূরে, ওইগুলোকে আমরা ট্যাক্স হেভেন বলি। And another definition of tax haven is a state, country or territory which maintains a system of financial secrecy and which enables foreign individuals, যেমন আপনার সুইস ব্যাংক, যেখানে ফাইন্যান্সিয়াল সেক্রেসি থাকে, which enables foreign individuals to hide their assets or income to avoid or reduce taxes in their home jurisdiction. দেশে যাতে ট্যাক্স দিতে না হয়, দেশে যদি ইনকামটা হাইড করতে পারে, ওইটা একটা হিডেন জায়গায় মনে রাখা। Tax shelters are investments that allow and purport to allow a reduction in one's income tax liability. এটা একটা গ্লোবাল ইফেক্টিভ ট্যাক্স রেটের একটা এক্সাম্পল। উপরে হচ্ছে অ্যাকচুয়াল সিনারিও আর নিচে হচ্ছে দুষ্টামি। উপরেটা দেখেন, কান্ট্রি হচ্ছে এ, কান্ট্রি বি। তো ধরেন এ মানে অস্ট্রেলিয়া, বি মানে বাংলাদেশ, বুঝতে সুবিধা হয় আর কম্বাইন। আচ্ছা, যাই হোক, তো প্রফিট যেটা দেখেন, নেট প্রফিট হচ্ছে প্যারেন্ট কোম্পানিতে 700 টাকা, সাবসিডিয়ারি কোম্পানিতে 300 টাকা, কম্বাইন প্রফিট হচ্ছে 1000 টাকা। ট্যাক্স রেট হচ্ছে প্যারেন্ট কোম্পানির 40% আর সাবসিডিয়ারি কোম্পানির হচ্ছে 20%। তো তাতে প্রফিট ট্যাক্স আসতেছে 280 টাকা, ভরে গেছে একটু।
হ্যাঁ 260 টোটাল হচ্ছে 340। তার মানে কম্বাইন্ড যদি ধরি, কম্বাইন্ড ইফেক্টিভ ট্যাক্স রেট হচ্ছে 34%। 1000 টাকা যদি হয় প্রফিট আর 340 টাকা যদি হয় ট্যাক্স, টোটাল ট্যাক্স দুই দেশ মিলে, তাহলে ইফেক্টিভ ট্যাক্স রেট দাঁড়ায় 34%। এখন আসেন যদি আমরা 2 নম্বরই করি, করে এটারে মানে দেখি কি করা যায়। দেখেন মানে ট্রান্সফার ইউজ অফ ট্রান্সফার মিসপ্রাইসিং টু গেইন ট্যাক্স অ্যাডভান্টেজ সিনারিও, মানে with a view to shift profit to lower tax jurisdiction, group under charges S sales and B's cost of goods sold and result in lower effective tax rate. মানে আমরা যদি মানে সেলস প্রাইসটাকে আন্ডার চার্জ করি এবং বির কস্ট অফ গুডস সোল্ডটাকে আমরা লোয়ার করি, তাহলে দেখা যাবে যে বির প্রফিটটা বাড়ানো সম্ভব। তাই যদি হয়, ধরেন কথার কথা, তাতে করে দাঁড়াচ্ছে মানে প্যারেন্ট কোম্পানির প্রফিট হবে 300, সাবসিডিয়ারি কোম্পানির প্রফিট হলো 700, কম্বাইন্ড প্রফিট ঠিক আছে 1000, কারণ তো প্রাইসিং এর ব্যাপার। ট্যাক্স রেট 40-20, তাতে ট্যাক্স আসতেছে 120 আর 140, 260 টাকা। তার মানে ইফেক্টিভ ট্যাক্স রেট করতেছে 26%। কেন ট্রান্সফার প্রাইসিং করবে না? বুঝতে পারছেন? এই আর কি। এখন হচ্ছে কি, এগুলো যাতে না হয় এই কারণেই ল গুলো করা, এবং ল করাতেই কিন্তু মানে বলেন না সাধু সাবধান, মানে তারা এই সমস্ত ভেজালে যাচ্ছে না। তো ওএসিডির যে ইন্ট্রোডাকশন এবং এর মডেল এবং ইউএসটিপি ম্যানুয়ালের যে ট্যাক্স কনভেনশন, এগুলো যদি আমরা দেখি, যেমন ওএসিডি এস্টাবলিশ হয় 1948 সনে এবং 36টা কান্ট্রি হচ্ছে ওএসিডির মেম্বার কান্ট্রি, and OECD provides a forum in which government can work together to share experience and seek solutions to common problem. মানে কোনো দেশই কিন্তু তার ট্যাক্স হারাতে চায় না, আবার কোনো দেশ অহেতুক বেশি ট্যাক্স পাবে সেটাও তো তার পাওয়া পাওনা না। সুতরাং গভর্নমেন্টের মধ্যে যদি এই যে ওএসিডি কান্ট্রি গুলো 36 কান্ট্রি, তাদের ভিতরে তো মিল আছে, তো সেটা যাতে না হয়, কেউ কাউকে যাতে না ঠকায়। আমিও যদি কাউকে না ঠকাই তাহলে আমিও ঠকবো না, তাই না? বাংলাদেশ এখন এটা মেম্বার কান্ট্রি না, তো হয়তো মানে অস্থির হয়ে যাবে। অবজেক্টিভ অফ ওএসিডি মানে কোঅর্ডিনেশন among countries, consistency in tax policy, securing the appropriate tax base in each jurisdiction, and avoiding double taxation and minimizing conflict between tax administration, promoting international trade and investment, achieve the highest sustainable economic growth, avoiding costly litigation and reduction of compliance cost, help tax administration of both OECD member countries and non-member countries and MNCs by indicating ways to find mutually satisfactory solutions to TP cases. তারপর দেখেন ইউনাইটেড নেশনের যে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল অন ট্রান্সফার প্রাইসিং ফর ডেভেলপিং কান্ট্রিজ, যেটাকে সংক্ষেপে বলে ইউএনটিপি ম্যানুয়াল, এটার ফার্স্ট এডিশন বের হয় 2013-তে, and it provides clear guidance on policy and administrative aspects applying transfer pricing analysis to transactions of multinational enterprise. And UN manual recognizes that the developing economies are different from developed economies, and hence in certain issues indicates a slight departure from the OECD guidelines. And ATP manual objective হচ্ছে addresses TP issues in a fair and robust manner, being internationally coherent, reduction in compliance cost, reduction of unreliable taxation, encouragement of foreign investment into developing countries, ইত্যাদি। এখন হচ্ছে ট্রান্সফার প্রাইসিংটা কখন অ্যাপ্লিকেবল হবে? অ্যাপ্লিকেবল হতে গেলে দেয়ার মাস্ট বি অ্যান ইন্টারন্যাশনাল, বারবার বলা হচ্ছে আজকে যে ট্রান্সফার প্রাইসিং হতে গেলে ক্রস বর্ডার ট্রানজেকশন বা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন থাকতে হবে, এবং সে 2 নম্বর কথা হচ্ছে সেটা হতে হবে নিজেদের মধ্যে মানে অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজ। The international transaction shall be undertaken within associated enterprises. At least one of the associated enterprise shall be non-resident.
That means even if both the A's are non-resident, transfer pricing can be applicable. Our international transaction will also include a transaction between an enterprise and a person other than an associated enterprise, irrespective of whether such other person is a non-resident or not, if there exists a prior agreement. শোনেন, এখন এই যে 4 নম্বর কথা যেটা, সেটা হলো যে বললাম না আমরা চলি ডালে ডালে, তারা চলে পাতায় পাতায়। এখন ধরেন আমি যদি মানে মরিশাস থেকে সাবানের খোসাটা আমদানি করি, মরিশাস থেকে যদি সাবানের খোসাটা আমদানি করি, তাহলে তো মানে আমার নিজের কাছ থেকে যদি নিজে আমদানি করি, তাহলে তো বাংলাদেশ ইনকাম ট্যাক্স ট্রান্সফার প্রাইসিং সেল তো আমি কি করব, আমি আর একটা দুরভিসন্ধি খাটাইলাম। সেটা কি, বাংলাদেশে আর একটা কোম্পানি থেকে আমি এই সাবানের খোসাটা নেব। আমি মানে হয়তো কেয়া সাবানের ফ্যাক্টরিতে একটা এগ্রিমেন্ট করলাম, ট্রিপার্টি এগ্রিমেন্ট, মানে মরিশাস ইউনিলিভার মরিশাস লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড আর কেয়া ফ্যাক্টরি বাংলাদেশ লিমিটেড। কথার কথা, এই ট্রিপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে আমরা বললাম যে সাবানের খোসাটা আমরা সরাসরি আমদানি না করে তোমরা আমদানি করবা মরিশাস থেকে, আর আমাদেরকে এই দামে এটাকে শিপ করবে। তো তোমাদের কাছ থেকে আমরা 4 টাকা করে একটা সাবান কিনে নেব, সাবানের খোসা কিনে নেব। তো প্রফিটটা হলো কার? প্রফিট এই যে একটা মিউচুয়ালি দেখা গেল, তো এখন দেখা গেল যে সাবানের খোসাটা সে নিজে তৈরি করে না, সে আরেকজনের কাছ থেকে নিচ্ছে। সে পাচ্ছে কোথায়? সে যদি দেখে যে তার অ্যাসোসিয়েটেড এন্টারপ্রাইজের কাছ থেকে কিনছে, তাহলেও কিন্তু ট্রান্সফার প্রাইসিং হবে, তাহলেও এটা ধরা যাবে। রেশিও ট্রানজাকশন হইলেও কিন্তু ধরা যাবে যদি তাদের মধ্যে প্রায়র এগ্রিমেন্ট থাকে। এই জিনিসটা আগে ছিল না, এটা মানে সম্ভবত 2019-এ এই 4 নম্বর পয়েন্টটা ঢুকছে, যখন দেখছি এরকম কিছু কিছু গন্ডগোল দেখা যাচ্ছে যে আসলে তারাই আমদানি করতেছে সবই, মাঝখানে একটা না, বুঝতে পারছেন? আচ্ছা, এখন কি মানে মাঝখানে যে কোম্পানিটা ফর্ম করলো, ধরেন মানে কি নাম বলছি, একটা নাম বললাম কি জানি, যাই হোক। তো এখন তারপরে কি তারা হয়তো মরিশাস থেকে সাবানের খোসাটা 3.5 টাকা দামে আমদানি করে, তারপরে আপনার ডিউটি টিউটি সবকিছু মিলে আপনার 4 টাকার মতো পড়ে এবং 4 টাকা দামে তারা বিক্রি করে দেয় ইউনিলিভারের কাছে। তার মানে তাদের তো আর বাংলাদেশে প্রফিট হচ্ছে না, তো প্রফিট না হলে তো ট্যাক্স হবে না। তো এখন নাকি ভিন্ন কথা, প্রফিট না হলেও ট্যাক্স হবে, সেটা তো অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্সের কারণে। তো মানে এখন তো ওই আইনটা হওয়ার পরে একটু ডেভিয়েশন হয়ে গেছে, যে মিনিমাম ট্যাক্স তো হবে, তো সেটা হলো, সেটার কয় পয়সা হবে। তারপরে দেখেন, wage erosion is the important principle for attraction of TP provision, and provisions not to apply where ALP competition has the effect of reducing income chargeable to tax or increasing loss, and no deduction available for TP adjustment after scrutiny by the AO under section, ওই যে মানে অ্যাসেসিং অফিসার 10 থেকে এই সেকশনগুলোই আমাদের ওখানে TP অ্যাডজাস্টমেন্টের বিষয় থাকে TP সেল থেকে। এখন আসেন আর্মস লেন্থ প্রিন্সিপাল। এখানে একটা সংজ্ঞা আছে, সেখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের যে 107-এর বি, ওইখানে বলছে দ্য অ্যামাউন্ট অফ এনি ইনকাম অর এক্সপেন্ডিচার অ্যারাইজিং ফ্রম অ্যান ইন্টারন্যাশনাল ট্রানজাকশন শ্যাল বি ডিটারমাইন্ড হ্যাভিং রিগার্ড টু দ্য আর্মস লেন্থ প্রাইস। তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে প্রাইসিংটা ডিটারমিন করতে হবে অ্যাট আর্মস লেন্থ প্রাইস। তাহলে আর্মস লেন্থ প্রাইস কি? সেখানে বলছে যে arm's length price means a price in a transaction, the condition, that means price, margin or profit split of which do not differ from the conditions that would have prevailed in a comparable uncontrolled transaction between independent entities carried out under comparable circumstances. তার মানে বাম পাশেটা দেখেন X লিমিটেড Y লিমিটেড রিলেটেড পার্টি, তার মানে এখানে ট্রান্সফার প্রাইসিং আছে।
আর পি লিমিটেড আর কিউ লিমিটেড এরা আনলিমিটেড আনরিলেটেড পার্টি, কেউ কারোর চিনে না। তার মানে এখানে যে ট্রানজেকশনটা হচ্ছে পি এবং কিউর মধ্যে, এটা হচ্ছে এক ফেয়ার প্রাইস। সুতরাং এখানে কোনো ট্রান্সফার প্রাইসিং ইস্যু নাই। যদি না চিনে থাকে তাহলে কোনো ট্রান্সফার প্রাইসিং ইস্যু নাই, ফেয়ার প্রাইসে ট্রানজেকশন হবে, ফাইন, তাই না? আর রিলেটেড পার্টি হলেই যত সমস্যা। এবং শুধু রিলেটেড পার্টি হলে হবে না, সেটা হতে হবে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন। এবং এই যে বলা হয় আর্মস লেন্থ প্রাইস ঠিক করা, মানে ফেয়ার প্রাইস, ইটস এ কম্বাইন্ড ইফেক্ট অফ ফাংশনস পারফর্ম, অ্যাসেট ইউজড এন্ড রিস্ক রেশিও। তো আর্মস লেন্থ প্রাইস ঠিক করা কিন্তু অত সোজা না, মানে মুখে যত বলা সোজা কিন্তু বাস্তবে এত সোজা না। 4 টাকা করে সাবানের খোসা আমদানি করছে, এখন আপনার দায়িত্ব হলো এটাকে বের করেন, তাহলে কয় টাকা। আচ্ছা, যাই হোক, তারপরে দেখেন যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজটা কি। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজটা কি সেটা একটু দেখেন। যে ট্যাক্স এজেন্সিজ রেসপন্স টু ট্রান্সফার, তার মানে রাস্তা থেকে শব্দ আসতেছে। দেখেন, ট্যাক্স এজেন্সিজ রেসপন্স টু ট্রান্সফার মিস প্রাইসিং। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের কাজটা কি, সেখানে বলছে যে when tax authority finds that the price of a related party transaction has deviated from the fair market price and such pricing has resulted lower than due tax, মানে এতে করে তার যে পরিমাণ টাকা ট্যাক্স পাওয়ার কথা তার থেকে কম ট্যাক্স পাচ্ছে। ওই যে উদাহরণ দিলাম, আপনি সাবানের খোসার উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট উদাহরণ, ওই অনুযায়ী আপনি এখন দেখলে বুঝতে সুবিধা হবে আপনার। তো has resulted in lower than due taxes, tax department may reject that price and income. মানে ইউনিলিভার এই শব্দটা মাঝে মাঝে মাথা ছাড়া দেয় কেন? স্যার, আমাদের কাউকে কাইন্ডলি একটু কো-হোস্ট করে দিলে আমরা এই সাউন্ড গুলো বন্ধ করে দিতে পারতাম স্যার। রেকর্ডিং দরকার নেই, আমরা যদি কো-হোস্ট থাকি জাস্ট এটা আমরা কন্ট্রোল করতে পারতাম। দাঁড়ান, আমি পারবো। কোথায় গিয়ে জানি করে, আমার একটু হেল্প করেন। কোথায়? স্যার পার্টিসিপেটে গিয়ে আপনার নামের পাশে ইয়ে করলে হবে। দিছি, ঠিক করে দিছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, দেখেন তাহলে ইনকাম ট্যাক্স মানে ডিপার্টমেন্টের কাজটা কি। কাজ হচ্ছে যে তারা যে প্রফিট শো করতেছে, ইনকাম শো করতেছে, এবং যে প্রাইসে আমদানি করছে বলতেছে সেই প্রাইসটা না মানা, মানে রিজেক্ট দ্যাট প্রাইস অ্যান্ড ইনকাম। 2 নাম্বার হচ্ছে ডিটারমাইন দ্য ফেয়ার প্রাইস অফ ট্রানজেকশন। এটাই কঠিন কাজ। যে 4 টাকা করে সাবানের খোসাটা আমদানি দেখাচ্ছে তারা, এবং আমি ট্রান্সফার প্রাইসিং অফিসার, আমি তো ওটা মানবো না। আমার কাজ হচ্ছে এটাকে ফেয়ার প্রাইসে কনভার্ট করা। এই কাজটা কঠিন। এই কাজটা করার জন্য 5টা মেথড আছে, ওই মেথড ফলো করে আমাকে এটা করতে হবে। তারপরেও চ্যালেঞ্জ হতে পারে, তারা না মানতে পারে, আপিল করতে পারে। তারপরে 3 নম্বরে হলো কম্পিউট দ্য রিভাইজ টোটাল ইনকাম। তার মানে সাবানের খোসাটার দাম 4 টাকার জায়গায় 1 টাকা করে ধরে আমি আবার নতুন করে তার ইনকাম কম্পিউট করলাম 3 নম্বরে। আর 4 নম্বরে হলো ক্রিয়েট এডিশনাল ট্যাক্স ডিমান্ড। এতে করে তারা যে ট্যাক্স দিছিল সেটা রইল না, এখন নতুন করে আরো তাদের উপরে ট্যাক্স বসালো। Transfer pricing system of tax administration is all about determining the fair price. একটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটাই কাজ, সেটা হলো এই ফেয়ার প্রাইস ঠিক করা। এবং আপনাদেরও তাই, আপনারা যখন পরীক্ষা দিবেন আপনাদের একটাই কাম,
কি কাম? এই বসে বসে ফেয়ার প্রাইস ঠিক করা of related party transaction and calculating the proper amount of tax based on that determined price. And after the submission of return, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের দিক থেকে কাজ হচ্ছে এরকম, যেমন বাম দিক থেকে যদি শুরু করেন যে ডিসিটি রিসিভ ট্যাক্স রিটার্ন, একটা রিসিভ করার পরে কাজটা অ্যাসেসমেন্ট করা। তো ডিসিটি কনসিডার ইন্টারন্যাশনাল ট্রানজেকশন, এটা কি আর্মস লেন্থ প্রাইসে হয়েছে, এবং যদি হয়ে থাকে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সফার প্রাইসিং মেথড হ্যাভ বিন ফলোড, আর ইনফরমেশন ডাটা আর কারেক্ট অ্যান্ড রিলায়েবল, এই তিনটা কোশ্চেনের উত্তর যদি হয় ইয়েস, তাহলে নো ট্রান্সফার প্রাইসিং অ্যাডজাস্টমেন্ট নিডেড। ডিসিটি কমপ্লিটস অডিট অ্যান্ড অ্যাসেসমেন্ট কনসিডারিং দ্য নন টিপি ইস্যু। আর যদি এর উত্তর যদি হয় নো, যদি দেখা যায় যে ইন্টারন্যাশনাল ট্রানজেকশনটা কি ফেয়ার প্রাইসে হয়েছে, উত্তর হচ্ছে না। অথবা অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সফার প্রাইসিং মেথড কি ফলো করা হয়েছে, না। বা ডাটা ঠিক মতো রাখা হয়েছে যেগুলো কারেক্ট এবং রিলায়েবল, না। তাহলে কিন্তু বিফোর মেকিং অ্যাসেসমেন্ট, DCT refers the return to transfer pricing officer working in the transfer pricing cell of the NBR to determine arm's length price. সে তখন অ্যাসেসমেন্ট করার আগে DCT এটা TPOর কাছে পাঠিয়ে দেয়, টিপি সেলে, ফর ডিটারমিনেশন অফ দ্য আর্মস লেন্থ প্রাইস। তারপরে TPO কি করে? TPO মানে হলো ট্রান্সফার প্রাইসিং অফিসার ডিটারমাইন্স arm's length price and computes the amount of adjustment if needed. And TPO makes order regarding the determination of arm's length price and send the order to the DCT. Arm's length price ঠিক করে সেটা DCT এর কাছে পাঠিয়ে দেয়। DCT completes audit and assessment considering the order of the TPO and also considering the non-TPO issues. তার মানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি একটা রিটার্ন সাবমিট করার পরে DCT রেন্ডে যে কাজগুলো হয়, মানে সেইগুলো কিন্তু এখানে সাজানো, দেখানো। ঠিক আছে?